চত্বরের সেই ৬ ফুট গভীর গর্তের ভেতর আরিয়ান যখন একা পড়েছিল তখন তার মনে হচ্ছিল প্রতিটি সেকেন্ড যেন একটি শতাব্দী। এলিনা চলে যাওয়ার সময় যে নীল আলোর রেখাটি আকাশে রেখে গেছে সেদিকে তাকিয়ে আরিয়ান তার যন্ত্রণায় নীল হয়ে যাওয়া আঙুলগুলো মুষ্টিবদ্ধ করল। তার শরীরের প্রতিটি কোষ এখন মহাকর্ষের চাপে চূর্ণ বিচূর্ণ হয়ে আবার জোড়া লাগছে। কায়েন গর্তের কিনারায় দাঁড়িয়ে একটি দড়ি নিচে নামিয়ে দিল। আরিয়ান, ওঠো, এভাবে পড়ে থাকলে এলিনাকে কোনোদিন ফিরে পাবে না। ও তোমাকে আড়াল থেকে দেখেছে, এবার তোমার পালা নিজেকে ওর যোগ্য করে তোলার। আরিয়ান যখন অনেক কষ্টে দড়ি ধরে ওপরে উঠে এল তখন তার প্রতিটি পদক্ষেপে কামারশালার পাথুরে মেঝেতে গভীর ফাটল দেখা দিচ্ছিল। কায়েন তাকে সাহায্য করে একটি কাঠের ওপর বসাল এবং ঘর থেকে একটি ধুলোবালি মাখা কাঠের বাক্স বের করে আনল। এটা আমি কামারশালার মেঝের তলার এক গোপন কুঠুরি থেকে পেয়েছি, কায়েন বলল বাক্সটি আরিয়ানের সামনে রেখে। খুলে দেখো আরিয়ান, আমার মনে হয় এলিনা এটা তোমারই জন্য রেখে গিয়েছিল। আরিয়ান কাঁপা কাঁপা হাতে বাক্সটি খুলল। ভেতরে ছিল একটি নীল রঙের মলাটের ডায়েরি। ডায়েরিটি হাতে নিতেই আরিয়ানের মনে পড়ে গেল পৃথিবীর সেই পুরনো দিনগুলোর কথা, যখন তারা একসাথে বৃষ্টিতে ভিজত। ডায়েরির প্রথম পাতায় এলিনা তার নিজের হাতে লিখেছে, আরিয়ান, জানি না তুমি কবে এই লেখাগুলো পড়বে। পৃথিবী থেকে সেই অশুভ শক্তি যখন আমাদের আলাদা করে দিল, আমি এসে পড়েছিলাম এথেরিয়া একাডেমিতে। আমি একাডেমি থেকে অন্তত 10 বার পালিয়েছিলাম তোমাকে খুঁজতে। পুরো দুনিয়া তন্ন তন্ন করে খুঁজেও যখন তোমাকে পাইনি, তখন মাস্টার আমাকে 2 মাস এক অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করে রেখেছিলেন। অবশেষে একাডেমির ডিনের আদেশে আমাকে এই গ্রামে পাঠানো হলো, গ্র্যাভিটি কোরের রহস্য উন্মোচনের জন্য। আমি যখন এই গ্রামে পা রাখলাম এবং তোমাকে সেই কামারশালায় দেখলাম, আমার মনে হয়েছিল আমি আবার প্রাণ ফিরে পেয়েছি। আরিয়ান ডায়েরির পাতা উল্টাতে লাগল। পরের পাতায় লেখা ছিল, আমি তোমার সামনে আসিনি আরিয়ান, কারণ আমি জানতাম তুমি এখনও এই পৃথিবীর নর্মাল হিউম্যান লেভেলের সীমায় প্রবেশ করনি। তুমি লেভেল 0-রও নিচে আছো। আমার মাস্টার যদি জানতে পারতেন আমি তোমার জন্য এখানে এসেছি, তবে তিনি এক পলকে তোমাকে ছাই করে দিতেন। তাই আমি লুকিয়ে লুকিয়ে আড়াল থেকে প্রতিদিন তোমার পরিশ্রম দেখতাম। মাঝে মাঝে যখন তুমি তলোয়ার নিয়ে একা একা অভ্যাস করতে, আমি দূর থেকে আমার জাদুকরী শক্তি দিয়ে তোমার চারপাশের বাতাস হালকা করে দিতাম, যাতে তুমি ক্লান্ত না হও। আমি প্রতিটি রাত প্রার্থনা করেছি যেন 200টি রক্তিম চাঁদ ওঠার আগেই তুমি নিজেকে তৈরি করতে পারো। আরিয়ান বুঝতে পারল কেন এলিনা এতটা রহস্যময় ছিল। কায়েন আরিয়ানের কাঁধে হাত রেখে বলল, শোনো আরিয়ান, এই দুনিয়ার নিয়ম খুব নিষ্ঠুর। লেভেল 1 শ্রমিকদের শক্তি আর আমাদের গ্রামের প্রধানের শক্তি লেভেল 5। লেভেল 3 জর্গের বাবার মতো অভিজাত লিডারদের শক্তি। লেভেল 100 এটি হলো মানুষের সর্বোচ্চ সীমা। 100 পার করলে তবেই একজন মানুষ ম্যাজিক বা জাদুর স্তরে প্রবেশ করতে পারে। তুমি পৃথিবী থেকে আসায় তোমার পুরনো সব শক্তি বিলীন হয়ে গেছে। তুমি এখন মাইনাস লেভেলে আছো। তোমাকে আগে 1-এ পৌঁছাতে হবে, তারপর 100-র দেয়াল ভেঙে এলিনার মাস্টারের সামনে গিয়ে দাঁড়াতে হবে। পরদিন ভোর থেকে আরিয়ানের প্রশিক্ষণ শুরু হল। এটি কোনো সাধারণ ব্যায়াম নয়। কায়েন আরিয়ানের শরীরে বিশাল বিশাল লোহার চাকা বেঁধে দিল। আরিয়ানের মাইনাস লেভেলের জন্য এই ওজন ছিল মৃত্যুর সমান। প্রতিটি পদক্ষেপে আরিয়ানের হাড় থেকে রক্ত ঝরছিল, কিন্তু সে যখনই ক্লান্ত হয়ে পড়ছিল, ডায়েরির সেই লেখাগুলো তাকে এলিনার কথা মনে করিয়ে দিচ্ছিল। নিজের হাড়কে হীরা করো। কায়েন জানালো, তোমাকে অন্তত 1 বছর এই ওজন নিয়ে প্রতিদিন 1000 বার হাঁটতে হবে। যেদিন তুমি কোনো ক্লান্তি ছাড়া এই ওজন নিয়ে দৌড়াতে পারবে, সেদিন বুঝবে তুমি লেভেল 0 পার করে লেভেল 1-এ পা রেখেছ। আরিয়ান তার কালচে তলোয়ারটি শক্ত করে ধরল। এলিনা তাকে আড়াল থেকে পাহারা দিয়েছে। এবার আরিয়ানের পালা এলিনাকে সেই শক্তিশালী মাস্টারের হাত থেকে ছিনিয়ে আনার। কামারশালার মেঝের উপর আরিয়ান যখন প্রথম লোহার চাকাগুলো নিয়ে দাঁড়ানোর চেষ্টা করল, তখন মনে হলো তার মেরুদণ্ড এখনই গুঁড়ো হয়ে যাবে। প্রতিটি চাকার ওজন ছিল প্রায় 500 কেজি, আর তার শরীরে এমন 10টি চাকা বাঁধা। আরিয়ানের বর্তমান মাইনাস হিউম্যান লেভেলের জন্য এটি ছিল এক অসম্ভব বোঝা।
কায়েন কামারশালার কোণে বসে একটি বিশাল ড্রিলিং মেশিন তৈরি করছিল, যা দিয়ে সে মাটির নিচে আরও গভীরে যাওয়ার পরিকল্পনা করছে। সে আরিয়ানের দিকে তাকিয়ে বলল, আরিয়ান, তুমি যদি মনে করো শুধু পেশি দিয়ে এই ওজন বইবে, তবে তুমি ভুল করছ। তোমাকে তোমার হাড়ের ভেতরে থাকা সেই গ্র্যাভিটি শক্তিকে অনুভব করতে হবে। এলিনা তোমার হাড়কে হীরা করতে বলেছে, কারণ হীরা চাপ সহ্য করতে পারে, ভাঙতে নয়। প্রথম ৩ মাস আরিয়ান কামারশালার এক কোণ থেকে অন্য কোণে যেতে ১ ঘণ্টা সময় নিত। তার পায়ের চাপে মেঝের পাথরগুলো পাউডারের মতো গুঁড়ো হয়ে যাচ্ছিল। প্রতিটি কদম ফেলার সময় তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসছিল। তার শরীর বারবার জানান দিচ্ছিল যে সে মরে যাচ্ছে, কিন্তু তার মন এলিনার সেই ডায়েরির পাতায় আটকে ছিল। সে একা একা বিড়বিড় করত, এলিনা লুকে আমাকে দেখত, ও আমার জন্য ২ মাস বন্দী ছিল। আমি কি এই সামান্য ওজন সইতে পারব না? চতুর্থ মাসের মাঝামাঝি সময়ে একটি অদ্ভুত ঘটনা ঘটল। একদিন মাঝরাতে আরিয়ান যখন একা অভ্যাস করছিল, তখন হঠাৎ তার শরীরের ভেতর থেকে একটি নীল আভা ঠিকরে বেরোল। এটি জাদুর আভা নয়, বরং তার হাড়ের ঘনত্ব এতটাই বেড়ে গিয়েছিল যে তার শরীরের বায়ো ইলেকট্রিক সিগন্যালগুলো বাইরে দৃশ্যমান হচ্ছিল। কায়েন ঘুম থেকে ধরফড় করে উঠে এল। সে তার রিডিং মিটার নিয়ে আরিয়ানের কাছে দৌড়ে গেল। আরিয়ান, স্থির থাকো, নড়ো না। কায়েন মিটারের কাঁটার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, অবিশ্বাস্য! তোমার লেভেল এখন -10 থেকে -1-এ উঠে এসেছে। তুমি এখন লেভেল 0-র খুব কাছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে কামারশালার বাইরে ঘোড়ার খুরের শব্দ শোনা গেল। জর্গের বাবা ব্যারন ক্রগ তার বিশাল সেনাবাহিনী নিয়ে কামারশালা ঘিরে ফেলেছেন। জর্গকে ইনভেস্টিগেটররা নিয়ে যাওয়ায় তিনি এখন আরিয়ানকে মেরে ফেলার শপথ নিয়েছেন। ক্রগ চিৎকার করে বললেন, সেই পাগল কামারকে বের করে আনো। আমার ছেলেকে যারা অপমান করেছে তাদের এই গ্রামেই কবর দেওয়া হবে। কায়েন আরিয়ানের দিকে তাকাল। আরিয়ান এখনও সেই ৫,০০০ কেজি ওজন নিয়ে মেঝের সাথে আটকে আছে। সে এই মুহূর্তে লড়াই করার মতো অবস্থায় নেই। কায়েন দ্রুত তার ড্রিলিং মেশিনটি চালু করল। আরিয়ান, তোমাকে এখান থেকে সরে যেতে হবে। ওরা লেভেল 3 আর 4-এর যোদ্ধা। তুমি এখনও লেভেল 0-তেও পৌঁছাওনি। আরিয়ান তার কালচে তলোয়ারটি মাটিতে ভর দিয়ে দাঁড়াল। তার চোখ এখন ধকধক করে জ্বলছে। সে বুঝল, তার প্রশিক্ষণ এখন আর কামারশালার 4 দেয়ালে সীমাবদ্ধ থাকবে না। তাকে এই মাইনাস লেভেলের শরীর নিয়েই লেভেল 3-এর যোদ্ধাদের মোকাবিলা করতে হবে। আরিয়ান শান্ত স্বরে বলল, কায়েন, ড্রিলিং মেশিন থামাও। আমি যদি আজ পিছু হটি, তবে আমি কোনো দিন লেভেল 100 পার করতে পারব না। মাইনাস লেভেল বলে কিছু নেই। আজ থেকে আমি কেবল প্লাস লেভেলের দিকে তাকাব। সে তার পিঠের একটা লোহার চাকা হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেলে। চাকাটি মাটিতে পড়ার সাথে সাথে এক বিশাল গর্ত তৈরি হল। আরিয়ান প্রথমবার বুঝতে পারল, তার নিজের শরীরের ওজনই এখন তার সবচেয়ে বড় অস্ত্র। কামারশালার বাইরে ব্যারেন ক্রগের বাহিনীর রণহুঙ্কার আর কামানের গোলার শব্দ শোনা যাচ্ছিল। কিন্তু ভেতরে আরিয়ান তখনও এক অদ্ভুত শান্ত স্থিরতায় দাঁড়িয়ে। তার পিঠ থেকে ছিঁড়ে ফেলা সেই ৫০০ কেজির লোহার চাকাটি মেঝের পাথর ধসিয়ে দিয়েছে। আরিয়ান অনুভব করছিল, তার শরীর এখন আর তার নিজের নিয়ন্ত্রণে নেই। এটি এখন একটি জীবন্ত অভিকর্ষীয় স্তম্ভ। কায়েন দ্রুত তার ড্রিলিং মেশিনের গতি বাড়িয়ে দিচ্ছিল, যাতে কামারশালার প্রতিরক্ষা দেয়াল আরও মজবুত হয়। সে ঘামতে ঘামতে আরিয়ানের কাছে এলো। আরিয়ান, তুমি কি বুঝতে পারছ তুমি কি করতে যাচ্ছ? ক্রগের সাথে যারা আছে তারা লেভেল 3-এর দক্ষ যোদ্ধা। তাদের কাছে প্রাঞ্জ এনার্জি চালিত ব্লেড আছে। তোমার -1 লেভেল শরীর এই ব্লেডের এক আঘাতও সইতে পারবে না। আরিয়ান তার কালচে নীল তলোয়ারটির হাতল শক্ত করে ধরল। তার হাতের শিরাগুলো এখন থেকে নীল আভা বের হচ্ছে। সে কায়েনের চোখের দিকে তাকিয়ে বলল, কায়েন, আমি জানি আমি জিততে পারব না। এই মাইনাস লেভেলের শরীর নিয়ে লেভেল 3-কে হারানো অসম্ভব। কিন্তু এলিনা বলেছিল, আমার হাড়কে হীরা করতে হবে। আর হীরা তখনই তৈরি হয় যখন তা চরম চাপের মুখোমুখি হয়। কায়েন স্তম্ভিত হয়ে গেল। তার মানে তুমি এই যুদ্ধকে তোমার বিবর্তনের শেষ ধাপ হিসেবে ব্যবহার করতে চাও? আরিয়ান মাথা নাড়ল। হ্যাঁ, আমি চাই ওরা আমাকে আঘাত করুক। ওদের প্রতিটি আঘাত আমার শরীরের মাইনাস লেভেলকে ভেঙে চুরমার করবে। আমি যদি এই পরাজয় সইতে পারি, তবেই আমি শূন্যের দেয়াল পার হতে পারব। কায়েন, এখন আমার জন্য তোমার ওই ড্রিলিং মেশিন দরকার নেই। এখন আমার জন্য দরকার রক্তের অভিষেক। আরিয়ান এবং কায়েন মিলে দ্রুত একটি পরিকল্পনা করল।
কায়েন কামারশালার চারপাশে থাকা শক্তিশালী তড়িৎচুম্বকীয় ফিল্ডগুলোকে এমনভাবে বিন্যস্ত করল যাতে আরিয়ানের নড়াচড়া করতে কিছুটা সুবিধা হয়। কায়েন আরিয়ানের কানে একটি ছোট যোগাযোগ যন্ত্র লাগিয়ে দিল। শোনো আরিয়ান, কায়েন নিচু স্বরে বলল, আমি কামারশালার ভেতর থেকে মেটাল ডাস্ট, ধাতব ধূলিকণা বাতাসে ছড়িয়ে দেব। এতে ওদের লেজার ব্লেডগুলোর কার্যকারিতা কমে যাবে। এটাই তোমার সুযোগ। ওদের অস্ত্রের সরাসরি আঘাত না নিয়ে তুমি ওদের শরীরের ভর বা মোমেন্টাম ব্যবহার করার চেষ্টা করবে। মনে রেখো, তোমার নিজের ওজনই তোমার শত্রু, আবার তোমার নিজের ওজনই তোমার একমাত্র ঢাল। আরিয়ান একটা গভীর শ্বাস নিল। সে তার ডায়েরিটা কায়েনের হাতে তুলে দিল। যদি আমি আজ উঠে দাঁড়াতে না পারি, তবে এটা আগলে রেখো। ঠিক সেই মুহূর্তে কামারশালার বিশাল লোহার দরজাটি ব্যারন ক্রগের গোলার আঘাতে ভেঙে চুরমার হয়ে গেল। ধোঁয়া আর ধুলোর মেঘ সরিয়ে ব্যারন ক্রগ ভেতরে প্রবেশ করলেন। তার হাতে একটি চকচকে রূপালী তলোয়ার, যা থেকে আগুনের শিখা বেরোচ্ছে। তার পেছনে অন্তত ২০ জন লেভেল 2 এবং লেভেল 3 এর অস্ত্রধারী সৈন্য। ক্রগ অট্টহাসি দিয়ে উঠলেন, কোথায় সেই ছোকরা কামার, যার জন্য আমার ছেলে আজ কারাগারে? তোকে আমি আজ এক এক টুকরো করে এই কামারশালার চুল্লিতে পোড়াব। আরিয়ান অন্ধকার থেকে ধীর পায়ে বেরিয়ে এলো। তার শরীরের বাকি ৯টি লোহার চাকা তখনও তার সাথে বাঁধা। প্রতিটি পদক্ষেপে কামারশালা কাঁপছে। সৈন্যরা ভয়ে এক কদম পিছিয়ে গেল। তারা কোনো দিন দেখেনি একজন মানুষ এতটা ভারী হতে পারে। আরিয়ান তার তলোয়ারটি নিচু করে ধরল। তার কণ্ঠে কোনো ভয় ছিল না। সে বলল, ব্যারন ক্রগ, আপনার সৈন্যরা যদি আমাকে এই মেঝে থেকে ১ ইঞ্চি সরাতে পারে, তবে আমি হার স্বীকার করব। আর যদি না পারে, তবে মনে রাখবেন, আজ থেকে আপনার পরাজয়ের কাউন্টডাউন শুরু হল। ক্রগ রেগে ফেটে পড়লেন, আক্রমণ করো, ওর হাড়গুলো গুঁড়ো করে দাও। সৈন্যরা তাদের এনার্জি ব্লেড নিয়ে আরিয়ানের দিকে ধেয়ে এলো। আরিয়ান জানত এই লড়াইয়ে সে রক্তাক্ত হবে, সে মাটিতে লুটিয়ে পড়বে, কিন্তু প্রতিটি আঘাত তাকে তার মাইনাস লেভেলের অন্ধকার থেকে লেভেল 1 এর আলোর দিকে ঠেলে দেবে। সে প্রস্তুত। পরাজয় বরণ করার মাধ্যমেই সে আজ তার চূড়ান্ত বিজয় ছিনিয়ে নেবে। প্রথম সৈন্যটি আরিয়ানের কাছে পৌঁছাতেই তার প্রাঞ্জ এনার্জি চালিত ব্লেড দিয়ে আরিয়ানের কাঁধে একটি সজোরে কোপ মারল। আরিয়ান সরার চেষ্টা করেনি। ব্লেডটি আরিয়ানের চামড়া চিরে ভেতরে ঢুকে গেল, কিন্তু হাড়ের কাছে গিয়ে এক অদ্ভুত ধাতব শব্দ করে আটকে গেল। আরিয়ানের হাড়ের ঘনত্ব এখন সাধারণ ইস্পাতের চেয়েও বেশি। আহ! আরিয়ান যন্ত্রণায় চিৎকার করে উঠল, কিন্তু সেই যন্ত্রণার মাঝেই সে অনুভব করল তার হাড়ের ভেতরে থাকা গ্র্যাভিটি শক্তি ওই আঘাতের চাপে আরও সংকুচিত হচ্ছে। ব্যারন ক্রগ অট্টহাসি দিলেন, মর, তুই তো নড়তেই পারছিস না। লেভেল 0-র নিচের এক অবর্জনা হয়ে তুই আমাকে চ্যালেঞ্জ করিস? কায়েন ভেতর থেকে সুইচ টিপে বাতাসে মেটাল ডাস্ট বা ধাতব ধূলিকণা ছড়িয়ে দিল। সৈন্যদের লেজার ব্লেডগুলো ধূলিকণার সাথে সংঘর্ষে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে আলোর প্রতিফলন ঘটাতে শুরু করল। আরিয়ান এই সুযোগটি নিল। সে তার ভারী কালচে তলোয়ারটি কোনোমতে ঘুরিয়ে পাশের সৈন্যটির ঢালে একটি আঘাত করল। তলোয়ারের নিজের ওজনেই সৈন্যটি ছিটকে গিয়ে কামারশালার দেয়ালের সাথে আছড়ে পড়ল, কিন্তু আরিয়ানও ভারসাম্য হারিয়ে হাঁটু গেড়ে মাটিতে পড়ে গেল। তার শরীরে থাকা ৯টি লোহার চাকা তাকে মাটির সাথে গেঁথে ফেলছে। সৈন্যরা এবার দলবদ্ধ হয়ে আক্রমণ শুরু করল। একের পর এক ব্লেডের আঘাত আরিয়ানের পিঠে, হাতে আর পায়ে এসে পড়তে লাগল। আরিয়ানের পুরো শরীর রক্তে ভিজে গেছে। কায়েন ভেতর থেকে চিৎকার করে বলল, আরিয়ান, আর কত? তুমি মরে যাবে। এবার ড্রিলিং মেশিন চালু করে মাটি খুঁড়ে নিচে চলে এসো। আরিয়ান রক্তমাখা মুখ তুলে হাসল। তার চোখের সেই বেগুনি আভা এখন গাঢ় হয়ে নীল হতে শুরু করেছে। সে বিড়বিড় করে বলল, কায়েন, দেখ, আমার মিটার দেখ। কায়েন দূর থেকে তার রিডিং মিটারের দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে গেল। আরিয়ানের লেভেল প্রতিবার আঘাত পাওয়ার সাথে সাথে বাড়ছে। -1 থেকে সেটি এখন -0.5, -0.2 এবং অবশেষে কাঁটাটি এসে শূন্যতে স্থির হল।
ব্যারন ক্রগ বুঝতে পারলেন কিছু একটা ভুল হচ্ছে। তিনি নিজে এগিয়ে এলেন। তার রূপালী তলোয়ারটি আকাশে তুলে তিনি এক বিশাল এনার্জি তরঙ্গ তৈরি করলেন। যথেষ্ট হয়েছে, এবার যমরাজের কাছে গিয়ে তোর কামারশালা চালাবি। ক্রগ যখন তার তলোয়ার দিয়ে আরিয়ানের মাথায় শেষ আঘাতটি করতে গেলেন, ঠিক সেই মুহূর্তে আরিয়ানের শরীর থেকে এক প্রচণ্ড বিস্ফোরণ ঘটল। এটি কোনো জাদুর বিস্ফোরণ নয়, এটি ছিল আরিয়ানের হাড়ের ভেতর জমে থাকা অতি সংকুচিত গ্র্যাভিটি শক্তির বহিঃপ্রকাশ। ক্রগের তলোয়ারটি আরিয়ানের মাথার কাছে এসে এক অদৃশ্য দেয়ালে ধাক্কা খেল। আরিয়ান তার কালচে তলোয়ারটি দিয়ে ক্রগের তলোয়ারটিকে ধরে ফেলল। এবার আরিয়ান কাঁপছে না, সে ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার শরীরে থাকা ৫,০০০ কেজি ওজন এখন আর তাকে টেনে ধরছে না, বরং সেই ওজনই এখন তার শরীরে এক অজেয় শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছে। আপনি ভুল করেছিলেন ব্যারন, আরিয়ান শান্ত স্বরে বলল। আমি লড়াই করছিলাম না, আমি আপনার শক্তির ওপর ভর করে আমার লেভেলের তালা খুলছিলাম। আরিয়ান তার তলোয়ার দিয়ে এক ঝটকায় ব্যারনকে পিছিয়ে দিল। ব্যারন ক্রগ লেভেল 3 এর যোদ্ধা হওয়া সত্ত্বেও আরিয়ানের এই দানবীয় ভরের সামনে খড়কুটোর মতো উড়ে গেলেন। আরিয়ানের লেভেল এখন 0 থেকে 0.1-এ পা রেখেছে। সে এখন আর মাইনাস লেভেলে নেই, সে এই জগতের শক্তির প্রথম ধাপে প্রবেশ করেছে। কিন্তু আরিয়ানের শরীর আর নিতে পারছিল না, তার হৃৎপিণ্ড প্রচণ্ড গতিতে স্পন্দিত হচ্ছিল। সে বুঝতে পারল লেভেল 0 পার করা মানেই জয় নয়, এটি কেবল দীর্ঘ কষ্টের শুরু। সে ধপাস করে মাটিতে পড়ে গেল। ব্যারন ক্রগ যখন আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, তখন কামারশালার বাইরে থেকে একটি রাজকীয় ঘোড়ার ডাক শোনা গেল। ইনভেস্টিগেটর ক্যাপ্টেন ড্রেক্স ফিরে এসেছেন। তিনি ক্রগের সৈন্যদের দিকে তার তলোয়ার উঁচিয়ে বললেন, ব্যারন ক্রগ, আপনি সিটির অনুমতি ছাড়া একজন সাধারণ নাগরিকের ওপর আক্রমণ করেছেন। আপনাকে এক্ষুনি পিছু হটতে হবে, নয়তো সিটি অফ সায়েন্স আপনার জমিদারি বাজেয়াপ্ত করবে। ক্রগ আরিয়ানের দিকে একবার শেষ বিষাক্ত নজর দিয়ে তার বাহিনী নিয়ে পিছু হটলেন। আরিয়ান তখন জ্ঞান হারিয়ে ফেলেছে, কিন্তু তার অবচেতন মনে তখন কেবল একটি ঈশ্বর বাজছিল, এলিনার সেই নীল ডায়েরি।